যখনই কোনো ছোটখাটো অপরাধ হয় সন্দেহের তীর সবার আগে নির্দিষ্ট কিছু অপরাধের দিকেই যায়, যাদের অপরাধের একটা ইতিহাস থাকে, যাকে হিস্ট্রি শিটার বলা হয়। কিন্তু একটু ভাবুন, যদি এমন একটা অপরাধে এমন কোনো সন্দেহজনকের নাম সামনে আসে যে আগে থেকেই কারাগারে বন্দী আছে। স্যার, প্রায় 3 কিলোর মতন সোনা চুরি হয়েছে। এই তো সবে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম। ওদের দেখা যায়নি কারণ ওরা সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয়। এর জন্যই সবার প্রথমে ওরা বাইরের সিসিটিভিটাকে ভেঙেছে আর অন্ধকারের সুযোগ নিয়ে ভেতরে এসেছে আর সমস্ত সিসিটিভির ফুটেজও নিয়ে গেছে, যা রেকর্ড করা হয়েছিল সবকিছুই। আপনারা কাউকে সন্দেহ করছেন? এরকম তো মনে হচ্ছে না, কিন্তু কি বলবো স্যার, এমনটা তো হতেও পারে। একটা কাজ করুন, হ্যাঁ। আপনাদের সমস্ত ওয়ার্কার্সদের লিস্ট, ওদের নাম, অ্যাড্রেস, সমস্ত ডিটেলস এখানে লিখে দিন। ঠিক আছে স্যার। আর চুরিতে যে সমস্ত গয়নাগুলো গেছে তার লিস্টও দেবেন। ঠিক আছে স্যার। বলুন। হ্যাঁ, ব্রেসলেটস আর রূপোর তৈরি এই নাও চা। এনে ভাই, চারা খেয়ে নে। নন্দু, এই নে চা। হ্যাঁ দিদি। নন্দু, 2 সপ্তাহের মধ্যে এই কাজটা শেষ হবে তো? হ্যাঁ দিদি, হয়ে যাবে পাক্কা, তুমি একদম চিন্তা করো না। কেন চিন্তা করব না বল? 3 দিন হয়ে গেল, এইটুকুই হয়েছে এখনো পর্যন্ত। আরে দিদি, শুরুতে একটু কাজ ঢিলে তালেই হয়, কিন্তু তুমি দেখো 2 সপ্তাহের মধ্যে পুরো দেওয়াল তৈরি হয়ে যাবে, কালার প্লাস্টার সব হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই হতে হবে। আসলে কি বলতো, এই বছর আমি গণেশকে এখানেই স্থাপিত করব। গয়নাগুলো কোথায় রেখেছিস? হ্যাঁ? আরে স্যার, আমার কথাটা শুনুন স্যার, আমি তো সেই রাত্রিরে ছিলামই না স্যার। যখন ডান্ডা পড়বে না, ডান্ডা একই কথা বারবার বলবি তখন। আরে স্যার, আমার কথাটাই তো শুনছেন না। আমি জানি তুই এই কেসে জড়িত আছিস। কে তোর লিডার? স্যার, আমি ছিলাম না স্যার। হ্যাঁ? আপনি তো আমার বাড়ি চেক করলেন স্যার, কিছুই তো পাননি স্যার আমার বাড়ি থেকে। ঘরে পাওয়া যায়নি, লকআপে পাওয়া যাবে। স্যার, আমি আমাদের কিচ্ছু সঙ্গে করিনি তুই চল, স্যার, সব বুঝতে আমি পারবি। কিচ্ছু চল। করিনি স্যার। প্রদীপ, তুইও একটু নে। এই নে। আচ্ছা নন্দু, তোর কাজ কেমন চলছে রে? খুব ভালো চলছে। এই কাজটা শেষ হলে কল্যাণে তোর জন্য একটা কাজ দেখে রেখেছি। আচ্ছা প্রদীপ, তোর কাজ কেমন চলছে রে? ভালো চলছে দাদা, আরো 1 বছর কাজটা চলবে। তো তুই একটা কাজ কর, তুই ওই কাজটাই চালিয়ে যা। এছাড়া আরেকটা কাজ আছে, সেটা না হয় আমি সামলে দেবো। হ্যাঁ ঠিক আছে।
ঠিক আছে ঠিক আছে। স্যার মাল বাঁচি গয়নাগুলো কোথায় রেখেছিস স্যার আমি ওখানেই ছিলাম। গয়না কোথায়? আর কে কে ছিল তোর সঙ্গে বল, কে ছিল? ওই অবিনাশ ছিল আমার সঙ্গে স্যার। তোরা দুজন ছিলি, আমাকে বোকা বানাচ্ছিস না? আর কে কে ছিল? নন্দু ছিল স্যার, নন্দু ও ছিল স্যার আমার সঙ্গে। আর সব গয়না ওর কাছেই আছে স্যার। এই নন্দুটাকে নন্দু নন্দু কোথায় থাকে? তিন ভাইয়ের একটা পরিবার, সবাই কনস্ট্রাকশন সাইটে দিনমজুরের কাজ করত। সব থেকে ছোট ভাই, যার কাছে এখন একটা ছোট বাড়ির কাজের ঠেকা ছিল, সেই ভাইয়ের নাম এখন একটা জুয়েলারি শপে চুরিতে জড়িয়ে পড়েছে। এই দাঁড়া দাঁড়াও। এই ভাই, নন্দু কোথায় থাকে? নন্দু? হ্যাঁ নন্দু এখানেই কোথাও থাকে একটা। না স্যার, আমি জানি না। আরে এখানে নন্দু বলে কেউ আছে? নন্দু, একটা নন্দু আছে স্যার, রাজমিস্ত্রির কাজ করে। নন্দু গবের? হ্যাঁ ওই নন্দু গবের কোথায় থাকে? স্যার ওই পাশের গলিতে পাবেন, ওই গোপালবাবুর কাছে রাজমিস্ত্রির কাজ টাজ করে। এই দাঁড়া 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 দাঁড়া। এই এখানে নন্দুটা কে? হ্যাঁ স্যার, আমি নন্দু। তুই চল চল। স্যার কি হয়েছে স্যার? চল, কি চল, হয়েছে চল, স্যার? বলবেন চল, স্যার, তোকে কি বলছি। হয়েছে? কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? চোরও সোনার দোকানে চুরি করেছে। কি বলছেন স্যার? আমি কোনো চুরি করিনি। নাটক করছিস আমার সঙ্গে? চমড়া তুলে রেখে দেবো এখানে। আমি কোনো চুরি করিনি স্যার, আমি তো রাজমিস্ত্রি কাজ করি এই স্যার। বাজে কথা বলিস না, চলো চলো, চল চলো। চল। স্যার আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমরা তো কবে থেকে একসাথে কাজ করছি। আচ্ছা না। তার মানে তুইও চোর? তোরা সবাই মিলে একসাথে চুরি করেছিস? স্যার হ্যাঁ, কি হয়েছে? দিদি দিদি দেখুন, এরা বলছে আমি নাকি চুরি করেছি। স্যার নন্দু আমাদের এখানে কাজ করে, ও চুরি করতে পারে না। ও চোর না, আপনি কি করে জানলেন? আপনাদের বাড়ির তল্লাশি নেবো? হ্যাঁ, ওর দাদাও তো রাজমিস্ত্রির কাজ করে স্যার। এই তো দারুণ ব্যাপার, দিনে রাজমিস্ত্রি আর রাত্রে চুরি। হ্যাঁ এই চল চল চল, চল চল, চল, এই চল চল। আরে যাও, কেউ ওর দাদাকে ডেকে আনো, যাও। আরে তাড়াতাড়ি কর, এত দেরি করলে হবে রে। কমলেশ দা, নন্দুকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি? আরে কিন্তু কেন? ওরা বললো ও নাকি সোনার দোকানে চুরি করেছে। আরে কিন্তু কোথায় নিয়ে গেছে ওকে? জানি না, তুমি চলো এক্ষুনি। এই, চল। ওনারা বললো যে নন্দু কোনো সোনার দোকানে চুরি করেছে। নন্দু? হ্যাঁ কিন্তু নন্দু এখানে তো মাত্র 3-4 দিন কাজ করছে, কবে চুরি হয়েছে? জানি না কখন হয়েছে চুরি, কিন্তু তাও দিদি কোথায় নিয়ে গেছে নন্দুকে? এটাই তো কেউ জানে না। আরে তাই বলে বিনা দোষে ওকে তুলে নিয়ে যাবে এইভাবে? অনেকবার বললাম যে নন্দু এটা কিছুতেই করতে পারে না, কিন্তু তাও নিয়ে গেছে। আরে ভাই, কমসে কম তোমরা এটা তো জিজ্ঞাসা করতে পারতে যে ওরা নন্দুকে কোন থানায় নিয়ে গেছে। আরে তাহলে এখন ওকে খুঁজে পাবো কি করে? দাদা চলো আমরা সবিতা ম্যাডামের কার্যালয়ে যাই, উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। হ্যাঁ ও ঠিকই বলছেন, চলো 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 চলো। আয় ভিতরে আয়। স্যার আমি কি করেছি স্যার? এই বল, 3 কেজি সোনা কোথায় রেখেছিস? আমি কোনো চুরি করিনি স্যার। বল, চুরি করা মাল কোথায় লুকিয়েছিস? বিশ্বাস করুন স্যার আমার কথা, আমি তো ওই যে রাজমিস্ত্রির কাজ করি। কোথায় আছে কয়না? আপনারা জানেন না যে ওকে কোন থানায় নিয়ে গেছে? না ম্যাডাম, হঠাৎ করে এসে অটোতে ওকে তুলে নিয়ে চলে গেল। এভাবে তো খুব অসুবিধে হয়ে যাবে ওকে খোঁজাটা। আচ্ছা শুনুন, এই এলাকায় 6টা পুলিশ স্টেশন আছে, কোথায় কোথায় খুঁজবো ওকে? ম্যাডাম আমাকে সাহায্য করুন,
আমার ভাই নির্দোষ, ওর মাত্র 16 বছর বয়স, ওরা ওকে মারতে মারতে নিয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম, ওকে মারতে মারতে নিয়ে গেছে ওরা। একটা কাজ করা যেতে পারে, ওই সব কটা থানায় গিয়ে আমরা দেখি। হতে পারে কোথাও না কোথাও পাওয়া যেতে পারে, বা এটাও জানা যেতে পারে যে ওকে কোথায় নিয়ে গেছে। ঠিক আছে, চলো। চলো চলো চলো, আসো। চুরি রাতের বেলায় হয় আর নন্দু দিনের বেলায় মিস্ত্রির কাজ করত। এমনটা তো নয় যে নন্দুর পরিবার এই বিষয়ে কিছু জানতো না। এবার বল, গয়না কোথায় রেখেছিস? স্যার, আমি কোনো চুরি করিনি স্যার। বলবি না না? হ্যাঁ, বল কোথায় আছে গয়না? হ্যাঁ হ্যাঁ, বল। না ম্যাডাম, নন্দু বলে এখানে কোনো নামের এন্ট্রি নেই। দুজন কনস্টেবল নিয়ে গেছিল। আপনি কি জানেন কোন থানায় নিয়ে গেছে ওকে? স্যার, একজন একটু লম্বা ছিলেন আর একজনের হাইট একটু শর্ট। আরে বাবা, এখানে অনেক হাবিলদার আছে, কতগুলো থানা আছে। একটা কাজ করো, তোমরা যেমন এখানে এসে জিজ্ঞাসাবাদ করছো, ওরকম বাকি থানায় গিয়েও জিজ্ঞাসাবাদ করো। যাও। যদি আজ সকালে অ্যারেস্ট করা হতো তাহলে তো এখানে লেখা থাকতো, আমি জানতে পারতাম। মাত্র 16 বছরের ছেলে স্যার, কোনো চুরি টুরি করেনি। হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু আগে তো জিজ্ঞেস করা উচিত ছিল যে ওকে কোথায় নিয়ে যাচ্ছে। ওনারা বলেছিল যে কোনো সোনার দোকানে চুরি হয়েছে। কোথায় হয়েছে এরকম চুরি? এই শোন, হ্যাঁ, তুই কি জানিস এরকম চুরি কোথায় হয়েছে? কই জানি না তো। কোন এলাকায় চুরি হয়েছে জায়গাটাই তো জানা নেই। জানা না থাকলে বুঝবো কি করে? আরে এরকম চুরি তো কত জায়গায় রোজই হচ্ছে। কোনো আইডিয়া? আশেপাশে কোথাও সোনার দোকানে চুরি হয়েছে? কবে হয়েছে চুরি? জানি না স্যার, আমার ভাই নন্দুকে পুলিশ ভুল করে তুলে নিয়ে গেছে। আমরা শুধু জানতে চাই যে ওকে কোথায় তুলে নিয়ে গেছে। আরে ভাই, সেটা বলো না। আমি তো ভাবলাম তোমাদেরই গয়না চুরি হয়েছে। আচ্ছা শুনুন, ওনারা ডেট জানেন না। নন্দু বলে কেউ একজন গয়না চুরি কেসে অ্যারেস্ট হয়েছে। ওর দাদা এসেছে, ওকে এখানে খুঁজছে। দেখুন, 2 দিন আগে বামতানগর এলাকায় একটা চুরি হয়েছে। আপনারা ওখানকার থানায় যোগাযোগ করুন, ওই থানাতেই হয়তো এই কেস রেজিস্টার হয়েছে। না, নন্দু বলে কারোর নাম আমি তো এখানে পাচ্ছি না। সোনার দোকানে চুরির রিপোর্ট এই থানাতেই তো লেখা হয়েছিল না? হ্যাঁ হয়েছিল, কিন্তু সেই ব্যাপারে নন্দু নামের কাউকে ধরা হয়নি। দুজন হাবিলদার এসেছিল, আমার ভাই যেখানে কাজ করে সেখান থেকে তুলে নিয়ে গেছে ওকে। ওই দুজন হাবিলদারের কারোর নাম জানেন আপনারা? না স্যার, কেউ জিজ্ঞেসও করেনি, ওনারা বলেন উনি। তাহলে কি করে আমরা জানবো? ও এখানে থানায় নেই, ডায়েরিতে ওর নাম নেই, তার মানে ওকে এখানে আনাই হয়নি। খুব মোটা চামড়া সাদা। সন্ধ্যে অব্দি ওকে টাইম দেওয়া হোক, যদি না বলে তাহলে আরো একবার ডোজ। আবার কি? শোন, যদি সন্ধ্যের মধ্যে তুই আমাদের না বলিস যে গয়না কোথায় লুকিয়ে রেখেছিস, তাহলে তোকে এবার ইলেকট্রিক শক দেব। তখন তুই সমস্ত সত্যিটা বলবি। চল চল। কোথায় নিয়ে গেল আমার ছেলেটাকে? এই অবস্থায় আছে আমার ছেলেটা। কেউ জানে না ওকে কোন পুলিশ স্টেশনে নিয়ে গেছে। কিন্তু সবাইকে ছেড়ে ওরা নন্দুকেই বা ধরলো কেন? স্যার, কিছু একটা করুন। না না, যদি আপনি সাহায্য করেন তবে কিছু একটা হবেই। না স্যার, না স্যার, আপনি তো নন্দুকে ছোট থেকে জানেন, ছোট থেকে চেনেন। না স্যার, ও এরকম কোনো কাজই করতে পারে না।
আরে নন্দু বামতানগর পুলিশ স্টেশনেই আছে। কি? হ্যাঁ, বামতানগর পুলিশ স্টেশন? হ্যাঁ। কিন্তু আমরা তো ওখানে দেখে এলাম। আর আপনি জানতে পারলেন কি করে? নন্দু আমাকে ফোন করেছিল, ও তোমাকেও ফোন করেছিল, কিন্তু তোমার ফোন বিজি পেয়েছিল, এই জন্য আমাকে করলো। হ্যালো, গোপাল দাদা, নন্দু কথা বলছি। নন্দু? আরে নন্দু, তুই আছিস কোথায়? তোর দাদা তো তোকে সমস্ত থানায় খুঁজে বেড়াচ্ছে। আমি ওই বামতানগর থানায় আছি। কমলেশ দাদাকে বলো ও যেন এসে আমাকে নিয়ে যায়। এরা আমাকে ছেড়ে দিচ্ছে। দাদাকে ফোন করেছিলাম কিন্তু ধরতে পারেনি। হ্যাঁ ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি তোর দাদাকে বলছি। তাড়াতাড়ি এসো দাদা। চল। নন্দুকে আমার খুব আতঙ্কিত বলে মনে হচ্ছিল। যাও তাড়াতাড়ি যাও, ওকে ওরা ছেড়ে দিচ্ছে। আমার ভাই নন্দু এখানেই আছে। হ্যাঁ এসেছে। কিন্তু দুপুরবেলা যখন এলাম তখন তো আপনি... ওই দুজন হাবিলদারি তো তুলে নিয়ে এসেছিল নন্দুকে। নন্দু কোথায়? লকআপে। এই শোনো, ওকে ছেড়ে দাও। আসুন। নন্দু? দাদা, আস্তে। দাদা, ওরা আমাকে খুব মেরেছে দাদা। আপনারা কি করেছেন আমার ভাইয়ের সাথে? কেন করেছেন এরকম? এই গলা নামিয়ে কথা বল। ও কি সাধু নাকি? আর হ্যাঁ, আজকে নিয়ে যাচ্ছ নিয়ে যাও, কিন্তু কাল একে থানাতে এসে হাজিরা দিতে হবে। আর হ্যাঁ, তোমাদের সবার বাড়ির তল্লাশিও নেব আমরা। আরে কিন্তু কেন? আমার ভাই তো চোর নয়। জুয়েলারি শপে চুরি হয়েছে, একজন অপরাধীকে আমরা ধরেছি। ওই তোর ভাইয়ের নাম বলেছে, সে বলেছে সব নন্দুই করিয়েছে। আর কিছু না। নন্দু ছিল স্যার, নন্দু ও ছিল স্যার আমার সঙ্গে। আরে স্যার, আমার ভাই দিনমজুরি করে, সবাই চেনে আমাদের এখানে। 12 বছর ধরে আমরা এখানে আছি। মন বদলাতে 12 সেকেন্ডও লাগে না লোকের। নন্দু? নন্দু তো আমাদের এলাকার দাগি বদমাইশ। নন্দু খুপড়ে। মানে আপনারা নন্দু কুপড়েকে খুঁজছিলেন, আর তার বদলে আমার ভাইকে তুলে আনলেন, কারণ কি ওর নামও নন্দু। আমাদের কাছে খবর ছিল যে সমস্ত গয়না চুরি গেছে সেগুলো নন্দুর বাড়িতেই রয়েছে। ও ছিল স্যার আমার সঙ্গে, আর সব গয়না ওর কাছেই আছে স্যার। এই নন্দুটাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নন্দু তো জেলে আছে। হ্যাঁ? কোনো চুরির কেসে জেলে গেছে। মানে জামিনে মুক্তি পেয়ে আবার চুরি করেছে? চেক করতে হবে। ও বজরংপাড়া এলাকাতে থাকে। এ ভাই, নন্দু কোথায় থাকে? না স্যার, আমি জানি না। হ্যাঁ বল মাত্রে। ওই নন্দু খুপড়ে তো এখনো জেলেই আছে। এর মানে এটা অন্য কোনো নন্দু। এটা কোনো আরেকটা নন্দু হবে। চল খুঁজে দেখি, চল। চলো। একটা নন্দু আছে স্যার, রাজমিস্ত্রির কাজ করে। আচ্ছা, ও বলছে যে নন্দু কাপের নামে কেউ আছে। তার মানে হলো এই নন্দু। হ্যাঁ চল। তার মানে ওকে আপনারা ভুল করে ধরে এনেছেন, আর পাশাপাশি এভাবে ওকে মেরেছেনও আপনারা। এ মুখ সামলে কথা বলো। হ্যাঁ, সন্দেহের তালিকায় আছে ও। এবার শোন, এখন তুই যা, কালকে তোর বাড়ি তল্লাশি হবে, কিন্তু তার আগে নন্দুকে থানাতে সকাল সকাল পাঠিয়ে দিবি হাজিরা দেওয়ার জন্য, বুঝলি? আর হ্যাঁ, এটাকে একটা শিক্ষা মনে করে মাথায় রাখবি। চল যা এখন।
এমন মনে হচ্ছিল যে এই মামলাটা একটা মিস্টেকেন আইডেন্টিটির। নন্দুকে হয়তো সন্দেহবশত ভুল করে তুলে নেওয়া হয়েছিল, আর তাকে শাসানো হয়েছিল যে পরের দিন সকালে তাকে থানায় এসে হাজিরা দিতে হবে। পুলিশ হেফাজতেই নন্দুকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। হাজিরার শাসানোতে সে কেঁপে ওঠে, আর এটা একটা দুঃখজনক ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। দাদা, আমি আর ওই থানায় যাব না। আমি যাব তো তোর সাথে কালকে। হ্যাঁ, তুই ভয় পাস না, তুই কোনো ভুল কাজ করিসনি। মা, আমি থানায় যাব না, ওরা আবার আমাকে মারবে। না নন্দু, কমলেশ আর প্রদীপ যাবে তো তোর সঙ্গে। হ্যাঁ ভাই, তোকে কালকে হাজিরা দেওয়ার জন্য যেতেই হবে, নয়তো কালকে আবার ওরা তোকে তুলে নিয়ে যাবে, আর তাহলে ব্যাপারটা আরো খারাপ হয়ে যাবে রে ভাই। দাদা, তোমার পায়ে পড়ছি দাদা, আমি ওখানে যাব না। ওরা খুব মারে দাদা, লাঠি দিয়ে মারে দাদা, খুব ব্যথা করে দাদা আমার। দেখ দেখ, তুই এখন শুয়ে পড় কেমন? তোর খুব ব্যথা হচ্ছে না? তুই একটু আরাম কর। কিন্তু আমাদের কালকে হাজিরা দিতে তো যেতেই হবে ভাই। নন্দু, হাজিরা দেওয়ার জন্য তৈরি হয়নি বাবা? নন্দু, যা ভাই, তৈরি হয়ে নে। দেখ, আমি আর প্রদীপ আমরা দুজনে যাচ্ছি তো তোর সাথে, তোকে কিচ্ছু হতে দেব না। চল, শার্ট প্যান্ট পরে নে। আমি জামা প্যান্ট পরে আসছি। কমলেশ, নন্দু কিন্তু খুব ভয় পেয়ে আছে, ওকে পুলিশদের কাছে একা ছাড়িস না। আমি 1 মিনিটের জন্য নন্দুকে আমার চোখের বাইরে যেতে দেব না। ছোট ভাই আমার ছেলের মতো। ওরা আমাদের সাথে যা ইচ্ছে তাই করছে। কোথায় কি চুরি হয়ে গেল? ওরা আমার ছেলেটাকে ধরে মারলো, কিন্তু কারোর কিচ্ছু এসে গেল না। আমরা গরিব মানুষ, সারা জীবন শুধু কষ্ট করেই কেটে যায়। আর ওই লোকগুলো মনে করে যে এদের আরো একটু কষ্ট দিলে কি বা এমন এসে যাবে। ভাই, তৈরি হয়েছিস? নন্দু, দেরি হচ্ছে তো, তাড়াতাড়ি কর ভাই। নন্দু, দরজা খোল শোনা। নন্দু, নন্দু, এই নন্দু, নন্দু, দরজা খোল। নন্দু, নন্দু, দরজা খোল। নন্দু, দরজাটা খোল বাবা। নন্দু, দরজা খোল। নন্দু, নন্দু, দরজাটা খোল। আরে দরজা খুলছে না কেন? এক কাজ করি, দরজাটা ভেঙে ফেলি। নন্দু,
নন্দু নন্দুকে ধরিস, ধরিস, সাবধানে। আস্তে। নন্দু, 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 আস্তে, আস্তে। নন্দু, নন্দু, তুই কেন এমন করলি? কেন এমন করলি রে? নন্দু। শাস্তি ওরা নিশ্চয়ই পাবে। কাল কি হয়েছিল? কালই ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম, বলছিল আর থানায় যাবে না। আমি ওকে বললাম আমি যাব তোর সাথে, প্রদীপ যাবে, কিন্তু আমি বুঝতেও পারিনি যে এত ভয় পেয়ে গেছে যে আত্মহত্যা করতে যাবে ও। তুমি এক্ষুনি আমার সাথে চলো, পুলিশ স্টেশন গিয়ে কোনো বড় অফিসারের সাথে কথা বলবো, আর যদি দরকার পড়ে তাহলে অনেক উপর অব্দি যাব। অদ্ভুত ব্যাপার, আপনারা একটা ছেলেকে অ্যারেস্ট করলেন আর তার কোনো এন্ট্রি করলেন না ডায়েরিতে। আপনারা কি জানেন যে ও এখন কি অবস্থায় আছে? দেখুন ম্যাডাম, আমি এই কেসটার পুরো এনকোয়ারি করছি, সব খোঁজ খবর নিচ্ছি। আপনি আগে এফআইআরটা লিখুন, আর যদি করতে না চান তাহলে বলে দিন, আমরা আপনার সিনিয়রের সাথে কথা বলবো। ম্যাডাম, আপনি আগে মাথা ঠান্ডা করুন। এতে কি মাথা ঠান্ডা করা যায়? বিনা কারণে একটা ছেলেকে এভাবে টর্চার করলেন, তার উপরে ওকে থানায় এসে হাজিরা দেওয়ার জন্য হুমকি দিয়েছেন। এখন দেখুন গিয়ে ও কিভাবে হসপিটালে পড়ে রয়েছে। আমি বললাম না আমি কিছু করছি। করুন, এক্ষুনি এফআইআর লিখুন। এই যে কাস্টোডিয়াল টর্চারটা হয়েছে না আপনার থানাতে, এইটার বিরুদ্ধে। কিন্তু ম্যাডাম, আমাকে প্রথমে অনুসন্ধান তো করতে দিন, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আপনি ভরসা করুন, আমি কিছু না কিছু অবশ্যই করব। এখন সময় অ্যাকশন নেওয়ার। যদি আপনি কিছু না করেন আর ওই ছেলেটার কিছু হয়ে যায়, তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি। দেখুন, ছেলেটার অবস্থা খুবই সিরিয়াস, ইন্টারনাল ব্লিডিং অনেকটাই হয়েছে আর শিরাও ছিঁড়ে গেছে। কিন্তু ও ভালো হয়ে যাবে তো? কতগুলো অপারেশন করতে হবে, ব্যাস এটাই বলতে পারি যে এখন ছেলেটার অবস্থা খুবই খারাপ। কি ব্যাপার, কি করেছো তোমরা? এটা তোমরা দুজন নন্দুর সাথে এটা কি করলে? আমরা কি করব স্যার, জুয়েলারি সব চুরির কেসে একটা সাসপেক্ট ওর নাম নিয়েছিল। আর এই ছেলেটার পুলিশ রেকর্ড কি আগে থেকে ছিল? তোমরা ওর বাড়ি তল্লাশি করেছিলে? স্যার, আমরা তো এগুলোই জিজ্ঞেস করছিলাম ওকে। তোমাদের জিজ্ঞাসাবাদের জন্য ওই ছেলেটা আত্মহত্যা করতে গিয়েছিল। ছেলেটার কন্ডিশন ক্রিটিক্যাল, সেটা জানো? হ্যাঁ স্যার, শুনেছি আমরা। তোমরা দুজন ওকে এত টর্চার করেছো? এমন কোন অপরাধী রয়েছে যাকে শুধু প্রশ্ন করলে তার কাছ থেকে উত্তর পাওয়া যায়? আর স্যার, যখন কোনো চুরি হয় সবাই সাসপেক্টদেরকে ধরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে খোঁজ খবর বার করার চেষ্টা করে। কিন্তু এখানে তোমরা ভুল ছেলেকে তুলেছো। ওর সাথে এত জবরদস্তি করার কি দরকার ছিল? আমাদের তো সত্যিটা জানার প্রয়োজন ছিল, শুধু সত্যিটা জানতে চেয়েছি স্যার, ব্যাস। আর স্যার, যখনই কোনো অপরাধ হয় সবাই একটাই কথা বলে যে পুলিশ কোনো কাজ করেনি। আর তাছাড়া কারোর মুখ থেকে সত্যি বার করা এত সহজ নয় স্যার। একদমই তাই, আর সেটাই আমরা করেছি। একজন অপরাধীকে ধরার পরে সেই নন্দুর নামটা বলেছিল, তাই জন্যই ওকে তুলে আনি। তুলে নিয়ে এসছো না, এখন এর জবাবও তৈরি করো। এই ছেলেটাকে কেন তুলেছো? এর সাথে এত টর্চার কেন করেছো? এফআইআর তৈরি করতে হবে। আমি তোমাদের কাছ থেকে এই মামলার পুরো ডিটেলস চাই। ওকে জোর করে তুলে নিয়ে গেছে, সারাটা দিন ওকে থানায় রেখে টর্চার করেছে ওর উপরে। বামতানগর পুলিশ স্টেশন। হ্যাঁ, হ্যালো, একটু ধরো, আমি ওর দাদার সাথে তোমার কথা বলাচ্ছি।
কমলেশ, আমার এক বন্ধুর ফোন, খবরের কাগজের জন্য কাজ করে, তোমার সাথে কথা বলতে চায়। হয়তো কোনো উপায় পাওয়া যাবে। নাও, কথা বলো। স্যার, নন্দু একজন সাসপেক্ট ছিল। ওর একজন সঙ্গী জুয়েলারি শপ চুরির ব্যাপারে ওর নাম নিয়েছিল। তারপর ওকে একটু জিজ্ঞাসাবাদ করা হয়, ব্যাস। তারপর ওকে ছেড়ে দেওয়া হয়, আর তার পরের দিন থানাতে হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়। ওকে কোনো রকমের কোনো হুমকি দেওয়া হয়নি। কনস্টেবল গোবিন্দ কাকরে আর কনস্টেবল মহেশ হোলকার পুলিশের হয়ে তদন্তের ডিউটি করছিলেন। জানি না কেন নন্দু ঘাবড়ে গিয়েছিল আর সুইসাইড করার চেষ্টা করেছিল, আর এর জন্য পুলিশ কোনোভাবেই দায়ী নয় স্যার। সেই জন্য এই দুই কনস্টেবলের জামিন মঞ্জুরের আর্জি জানাচ্ছি স্যার। জামিন মঞ্জুর করা হলো। পুলিশের অত মারও সহ্য করতে পারিনি। মাথাতে অক্সিজেনের সাপ্লাইও বন্ধ হয়ে গেছে। ও ঠিক আছে তো? ও আর বেঁচে নেই। স্যার, বাইরে খুব গন্ডগোল হচ্ছে। মনে হচ্ছে বস্তির সব লোকই জড়ো হয়েছে। হ্যালো, গুড আফটারনুন স্যার। ওকে স্যার। সংগঠনের লোকেরা কমিশনের অফিসের সামনে ধর্ণা দিচ্ছে। ওই দুজন কোথায়? কনস্টেবল গোবিন্দ, কনস্টেবল মহেশ। স্যার, ওদের সেলফোনই বন্ধ রয়েছে। মাত্র একদিনের বিক্ষোভের চাপে পড়ে এই ঘটনাটাকে ক্রাইম ব্রাঞ্চের অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রাইম ব্রাঞ্চ দুজন কনস্টেবল গোবিন্দ কাকরে এবং মহেশ হোলকারের বিরুদ্ধে অ্যাটেম্পট টু সুইসাইড মানে আত্মহত্যার জন্য উস্কানোর অভিযোগ এনেছে। এর পাশাপাশি ওদের বিরুদ্ধে বেআইনিভাবে আটকে রাখার আর অত্যাচার করে মিথ্যে বয়ান স্বীকার করিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। এই আদালত কনস্টেবল গোবিন্দ কাকরে আর কনস্টেবল মহেশ হোলকার এই দুজনের জামিন রদ করার আদেশ দিচ্ছে আর ওদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করার আদেশ দিচ্ছে। আত্মহত্যার জন্য উস্কানোর অভিযোগে আদালত ওই দুজন কনস্টেবলের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ওরা এখন হায়ার কোর্টে অ্যান্টিসিপেটরি বেলের জন্য অ্যাপ্লাই করেছে। আদালত রায় ঘোষণা করার আগে নন্দু গাবেতের পোস্টমর্টম রিপোর্টের জন্য অপেক্ষা করবে। পুলিশের বক্তব্য হলো যে এই দুজন কনস্টেবল এখন কোথায় আছেন সে বিষয়ে তারা কিছুই জানেন না। আপাতত এই দুই অভিযুক্ত ফেরার।
গাবে, হ্যাঁ এই কেসটা তুলে নাও। আমার কাছে তোমার জন্য একটা ভালো অফার আছে। কেমন অফার? 3 লাখ। 3 লাখ আমার ভাইয়ের জন্য? 11 বছর আগে আমাদের বাবা চলে যায়, তারপর আমি ওকে মানুষ করেছি, বড় করেছি। ও আমার ভাই ছিল না, ছেলে ছিল ও আমার। যা হয়েছে খারাপ হয়েছে, তুমি যাই করে নাও, ও তো আর ফিরে আসবে না। তাহলে ওই কেসটা টেনে কি লাভ? তাছাড়া তুমি কেস যদি জিতেও যাও তো কি পাবে? টাকাটা রেখে দে, কাজে আসবে। হ্যাঁ, টাকায় তো কাজ হবেই। আমরা গরিব যে, টাকার মূল্য আমরা ছাড়া আর কে ভালো বুঝবে? কিন্তু আমরা পরিশ্রম করে আর সম্মানের সাথে টাকা রোজগার করি। অবস্থা যতই খারাপ হোক না কেন, আমরা বেইমানি কখনো করি না। আমার ভাই নন্দুর মধ্যেও খুব সততা ছিল, ও কখনো চুরি করেনি, চুপচাপ নিজের কাজ করত। কিন্তু তোমরা ওকে চোর বানিয়ে ছেড়েছো। আমি তোমার দুঃখ আর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু একটু ভাবো, সময়ের সঙ্গে সঙ্গে এই দুঃখ আর কষ্ট শেষ হয়ে যাবে, কিন্তু এই লড়াই, এই কেস চলতে থাকবে, টানতেই থাকবে, কে জানে কতদিন পর্যন্ত। আর তোমার রক্তও চুষতে থাকবে, একটু একটু করে শেষ করে দেবে। আমার কথা শোনো, এই টাকাটা নিয়ে নাও, তোমার কাজে আসবে। নন্দু গোবিতের পোস্টমর্টেম রিপোর্ট আসতে এখনো বাকি আছে। কনস্টেবল গোবিন্দ আর মহেশকে অ্যান্টিসিপেটরি বেল দেওয়া হয়। নন্দুর দাদাকে অনেকবার কেস তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়, কিন্তু নন্দুর দাদা আর তার পরিবার এই ধরনের কোনো চাপের কাছে মাথা নত করেনি। প্রশাসনের ওদের পরিবারকে সাহায্য করার প্রতিশ্রুতি এখনো মিথ্যে প্রতিশ্রুতি হয়ে আছে। জুয়েলারি শপের চুরির মামলা এখনো সমাধান হয়নি, যার জন্য এসব শুরু হয়েছে। এই মামলার অপরাধীরা কি আদৌ কখনো শাস্তি পাবে? আর যদি পায় তাহলে কি শাস্তি পাবে? এই প্রশ্নের এখনো সমাধান হয়নি। একটা নামের ভুলে নন্দুকে গ্রেফতার করা হয়, আর শুধু এই জন্য সে একটা সরল সাসপেক্ট হয়ে যায়। ওই একই নাম ছিল সেই নন্দুর যার নাম তদন্তের সামনে আসে, যে হিস্ট্রি শিটার ছিল, আর তার রেকর্ড পুলিশের কাছে ছিল। যদি আরেকবার ডাবল চেক করা হতো, একটি কিশোরকে গ্রেফতার করে তাকে এতটা নৃশংসভাবে টর্চার করার আগে যদি একটু সাবধান হওয়া যেত। বলা খুব কঠিন, কেননা যারা ওকে গ্রেফতার করেছিল আর ওর উপরে অত্যাচার করেছিল, তাদের কাছে ও কে ছিল সেটা হয়তো কোনো গ্রাহ্যই করেনি। ওরা হয়তো এটা যে কারোর সাথে করত, তার সে যাকেই ওরা গ্রেফতার করুক। থানায় যাওয়ার কথা ভাবলেই নন্দু আতঙ্কের প্রহর গুনত। তার কাছে আত্মহত্যা করা সহজ মনে হলো। কোনো অপরাধের সমাধান করতে, অপরাধী পর্যন্ত পৌঁছতে পুলিশকে যেভাবে চাপের মধ্যে দিয়ে যেতে হয় সেটা আমরাও বুঝতে পারি। ওদের পদ্ধতি কতটা কঠোর আর কতটা শক্ত সেটা ওরা নিজেরাও জানেন, তারা নিজেরাও ব্যাপারটা বুঝতে পারেন। কিন্তু কোনো সন্দেহভাজনকে ধরে তার সঙ্গে এরকম নিষ্ঠুর ব্যবহার ক্ষমার যোগ্য নয়। আমরা আশা করছি যে এর শাস্তিও ততটাই কঠোর হবে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকবেন। জয় হিন্দ।